প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে এমন একটি দেওয়ানি মামলা রয়েছে যা শুধু দীর্ঘ সময়ের জন্যই নয়, বরং সাক্ষীর সংখ্যার দিক থেকেও বিশ্বে বিরল। আর আশ্চর্যের বিষয় হলো, সেই মামলার জন্ম এই বাংলাদেশেই এবং বিচারও হয়েছে ঢাকার আদালতে। শুনে অবাক লাগতেই পারে, কিন্তু এটিই বাস্তব। বিশ্বের সবচেয়ে বড় সিভিল মামলাগুলোর মধ্যে অন্যতম ভাওয়াল সন্ন্যাসীর মামলা। আজকের ভিডিওতে আমরা জানব এই মামলার পিছনের রহস্য, ইতিহাস এবং সেই অবিশ্বাস্য ঘটনাগুলো সম্পর্কে। আপনারা দেখছেন দলিল পাইছি। কথায় বলে, যেখানে মানুষের ক্ষমতা গিয়ে আটকে যায়, সেখানেই প্রকৃতি তার আসল ক্ষমতা দেখায়। বাংলাদেশ তথা অবিভক্ত ভারতবর্ষের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী ভাওয়াল সন্ন্যাসী মামলা সেটারই এক বাস্তব প্রতিচ্ছবি। ঢাকার অদূরে বর্তমান গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি এই মামলার মূল কেন্দ্র বা আতুরঘর। 1800 শতকে নির্মিত রাজবিলাস নামে এই প্রাসাদটি প্রায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল এবং এতে ছিল প্রায় 360টি কক্ষ। তৎকালীন সময়ে এই অঞ্চলটি জয়দেবপুর নামেই পরিচিত ছিল। ভাওয়াল জমিদারির বিস্তৃতি ছিল ঢাকা ও ময়মনসিংহ জেলার প্রায় 579 বর্গমাইল এলাকায়, যার মোট আয়তন ছিল প্রায় 1500 বর্গ কিলোমিটার। স্টেটের মোট জমির পরিমাণ ছিল 4,59,163 একর। এই বিশাল সম্পত্তি ভাওয়াল এস্টেট নামে পরিচিত। এই জমিদারির শেষ কর্ণধার ছিলেন রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। তিনি ছিলেন প্রজাবান্ধব এবং তিনি শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। 1889 সালে তিনি কালীগঞ্জে রাজা রাজেন্দ্র নারায়ণ রায় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অন্যদিকে তার স্ত্রী রানী বিলাসমণি দেবী 1905 সালে জয়দেবপুরে প্রতিষ্ঠা করেন রানী বিলাসমণি উচ্চ বিদ্যালয়। লোকনাথ ব্রহ্মচারীর প্রতি ছিল তার গভীর ভক্তি। এমনকি তিনি হাতির পিঠে করে বারদি গিয়ে লোকনাথ ব্রহ্মচারীর একটি দুর্লভ ছবি তুলেছিলেন, যা আজও ভক্তদের ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। রাজা রাজেন্দ্র নারায়ণের 3 পুত্র, রণেন্দ্র, রমেন্দ্র এবং রবীন্দ্রনারায়ণ। জমিদার পরিবারের ছেলেদের কুমার নামে ডাকা হতো। বড় কুমার, মেজ কুমার ও ছোট কুমার। তাদের মধ্যে রবীন্দ্রনারায়ণ ছিলেন দ্বিতীয়, যাকে মেজ কুমার বলা হতো। 1909 সালের সময় তাদের বয়স ছিল যথাক্রমে 27, 25 এবং 22 বছর। রবীন্দ্রনারায়ণ পরবর্তীতে ইতিহাসে পরিচিত হন ভাওয়াল সন্ন্যাসী বা সন্ন্যাসী রাজা হিসেবে। তিনি ছিলেন জেদি, স্বাধীনচেতা এবং নিয়ম শৃঙ্খলার বাইরে চলতে অভ্যস্ত। পড়াশোনায় আগ্রহ ছিল না মোটেই। ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হলেও পড়াশোনা বেশি দিন টেকেনি। 1901 সালে পিতার মৃত্যুর পর তার পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মেজকুমার ছিল দ্বিমুখী চরিত্রের অধিকারী। তিনি একদিকে ছিলেন উদার, প্রজাবাৎসল, দানশীল, শিকারী এবং খেলোয়াড়। অন্যদিকে ছিলেন চরিত্রহীন, নারীলোলুপ, খামখেয়ালি এবং আপাদমস্তক একজন মাতাল ব্যক্তি। একসময় তিনি বাইজি এলোকেশীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তার জীবনযাত্রা দেখে উদ্বিগ্ন হয়ে তার মাতা রানী বিলাসমণি দেবী 1902 সালে তার বিয়ে দেন বিভাবতী ব্যানার্জির সাথে, যিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক ব্রাহ্মণ পরিবারের কন্যা ছিলেন। তখন মেজকুমারের বয়স ছিল 18 এবং বিভাবতীর 13। কিন্তু বিয়ের পরও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। অতিরিক্ত যৌনাচারের জন্য মেজকুমার সিফিলিস নামক ভয়াবহ যৌনবাহিত রোগে আক্রান্ত হন। 1907 সালে রানী বিলাসমণি দেবী কলেরায় মারা যান। এদিকে মেজকুমারের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত জলবায়ু পরিবর্তনের পরামর্শ দেন। এরই পরিপ্রেক্ষিতে 1909 সালের 18 এপ্রিল চিকিৎসার প্রয়োজন ও আবহাওয়া পরিবর্তনের জন্য 24 বছরের মেজকুমার রমেন্দ্রনারায়ণ রায় চৌধুরী পারিবারিক সিদ্ধান্তে ভারতের দার্জিলিং যান। সঙ্গী হন 20 বছরের স্ত্রী বিভাবতী দেবী, বিভাবতীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত এবং ব্যক্তিগত কর্মচারী মিলে মোট 27 জন। দলবল নিয়ে 25 এপ্রিল মেজকুমার দার্জিলিং পৌঁছেন। মে মাসের শুরুতে মেজকুমারের পেটে ব্যথা সহ নানা শারীরিক উপসর্গ দেখা দেয়। প্রতিদিন দার্জিলিং থেকে জয়দেবপুরে তারবার্তার মাধ্যমে মেজকুমারের স্বাস্থ্যের খবর পাঠানো হতো। প্রথম টেলিগ্রামে রাজার 99 ডিগ্রি জ্বর, পরের টেলিগ্রামে জ্বর বৃদ্ধি, পেটে যন্ত্রণা, দার্জিলিং সিভিল সার্জন দেখে গেছেন ইত্যাদি খবর আসতে থাকে। 7 মে সন্ধ্যা থেকে কুমারের অবস্থার আরও অবনতি হতে থাকে। ওষুধ খাওয়া সত্ত্বেও বমি, রক্ত মিশ্রিত পায়খানা হতে থাকে। 8 মে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে কোনো এক সময় রাজার মৃত্যু হয়েছে বলা হয়। দার্জিলিংয়ের শ্মশানে তড়িঘড়ি করে শেষকৃত্য সম্পন্ন করা হয় বলে জানানো হয়।
10ই মে মেজরানী ও অন্যরা জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। 18ই মে মেজকুমারের শ্রাদ্ধ করা হয়। গতানুগতিকভাবে এই কাহিনী এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ভাওয়ালের এই রাজার জীবন মৃত্যুর কাহিনীর এখানেই পরিসমাপ্তি ঘটেনি। শ্রাদ্ধের দিনেই গুঞ্জন উঠে মেজকুমারের দেহের নাকি সৎকার হয়নি। ওই দিন শ্মশানঘাটে মেজকুমারের লাশ নেওয়ার পর শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। এর মধ্যে লাশ ফেলে লোকজন শ্মশানঘাট থেকে অন্যত্র আশ্রয় নেন। বৃষ্টির পর শ্মশানে গিয়ে তারা আর লাশটি দেখতে পাননি। ধারণা করা হয় কিছু সন্ন্যাসী তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তিনি সুস্থ হলেও তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন। যাই হোক, এরপর তিনি সন্ন্যাসীদের সঙ্গে দীর্ঘ 12 বছর ভারত ও নেপালের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। 1921 সালের 4 মে ঢাকার বাকল্যান্ড বাঁধে আত্মপ্রকাশ ঘটে গেরুয়া বসন পরা এক সন্ন্যাসীর। দেখতে অবিকল মেজকুমারের মতো। এক কান দুকান হয়ে খবরটি জয়দেবপুর ও কাশিমপুরের জমিদার বাড়িতে পৌঁছায়। কাশিমপুরের জমিদার অতুল প্রসাদ রায় চৌধুরী সন্ন্যাসীকে তার জমিদারিতে নিয়ে আসেন। সেখানে ধনী গরিব, নারী পুরুষ, বৃদ্ধা আবাল নির্বিশেষে ভিড় লেগে যায়। যারা মেজকুমারকে কাছ থেকে চিনেন তারা তো অবাক, মানুষে মানুষে এত মিল হয় নাকি। অবশেষে 1921 সালের 15ই মে রাজবাড়ির সামনে বিশাল জনসভায় তাকে মেজকুমার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু প্রমাণ যতই অকাট্যই থাক, মেজকুমারকে মেনে নেওয়া গুটি কয়েক লোকের জন্য সম্ভব ছিল না। এদের মধ্যে অন্যতম কুমারের স্ত্রী বিভাবতী। বিভাবতীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি এবং কোর্ট অফ ওয়ার্ডস তাকে প্রতারক হিসেবে অস্বীকার করে। কারণ বিভাবতীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ইতিমধ্যেই মেজকুমারের জীবন বীমার তৎকালীন সময়ের 30,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়া মেজকুমারের স্ত্রী হিসাবে বিভাবতী জমিদারির পক্ষ থেকে বাৎসরিক লক্ষাধিক টাকার যে ভাতা পেতেন তার পুরোটাই গ্রহণ করতেন সত্যেন্দ্রনাথ। তাই মেজকুমারের ফেরা সত্যেন্দ্রর জন্য হল অশনি সংকেত। সন্ন্যাসীর আবির্ভাবের সময় জমিদার বাড়ির উত্তরসূরিদের মধ্যে শুধু ছোটকুমার রবীন্দ্রনারায়ণ রায় বেঁচে ছিলেন। তিনি সন্ন্যাসীর পরিচয় নিয়ে সৃষ্ট বিতর্কে নীরবতা পালন করেন। 1924 সালের আগস্ট মাসে কলকাতার ভবানীপুরের হরিশ মুখার্জির বাড়িতে অবস্থানকালে বড়রানী অর্থাৎ মেজকুমারের বড় ভাই রণেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর স্ত্রী সূর্যবালা দেবী সন্ন্যাসীকে দেবর বলে চিনতে পারেন। এছাড়া মেজরানীর কয়েকজন আত্মীয় স্বজনও মেজকুমারকে চিনতে পারেন এবং তার পক্ষে সাক্ষ্য দেন। আইনজীবী ও স্থানীয় জমিদারদের নিয়ে সন্ন্যাসী সশরীরে ঢাকা বোর্ড অব রেভিনিউতে হাজির হয়ে তার পরিচয় উদ্ঘাটনের জন্য 1926 সালের 8ই ডিসেম্বর আবেদন জানান, কিন্তু অগ্রাহ্য হয়। এ আবেদনেও কর্ণপাত না করায় 1930 সালের 24 এপ্রিল ঢাকার অতিরিক্ত জজ আদালতে নিজের স্বীকৃতি ও জমিদারির অংশ দাবি করে মামলা করেন সন্ন্যাসী। মামলার শুরুতেই প্রতিপক্ষের মূল ব্যক্তি সত্যেন্দ্রনাথ ব্যানার্জি দার্জিলিং সিভিল সার্জনের কাছ থেকে সংগ্রহ করা মেজকুমারের মৃত্যু সনদ আদালতে দাখিল করেন। এছাড়াও দার্জিলিং আবহাওয়া অফিস থেকে মেজকুমারের মৃত্যুর দিনের আবহাওয়া রিপোর্টও সংগ্রহ করে আদালতে জমা দেন। এর মাধ্যমে সত্যেন্দ্রনাথ প্রমাণের চেষ্টা করেন কুমারের মৃত্যুর দিনের আবহাওয়া স্বাভাবিক ছিল। যাই হোক, পরে বিচারক পান্নালাল বসু 1936 সালের 24 আগস্ট 532 পৃষ্ঠার রায় দেন। উভয় পক্ষে সাক্ষ্য দেন 1548 জন। এর মধ্যে বাদী পক্ষেই 1069 জন। প্রমাণ হয় আলোচিত সন্ন্যাসী ভাওয়ালের প্রকৃত মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়। বিবাদী পক্ষ কলকাতা হাইকোর্টে রায় চ্যালেঞ্জ করে আপিল করে। 1940 সালের 29 আগস্ট বিচারপতি লিওনার্ড ক্যাস্টেলো আগের রায় বহাল রেখে আদেশ দেন। আপিলে হেরে বিবাদী পক্ষ লন্ডনের প্রিভি কাউন্সিলে পুনরায় আপিল করেন, যদিও তাতে কোনো লাভ হয়নি। 1946 সালের 30 জুলাই প্রিভি কাউন্সিল যে রায় দেন তাতে তা রাজার অনুকূলেই যায়। মামলাটি শুরু হয় 1930 সালে আর শেষ হয় 1946 সালে। আদালতে প্রকাশ্যে বিচারকার্য শুরু হয় 1933 সালের 27 নভেম্বর। 1936 সালের 21 মে পর্যন্ত চলে শুনানি। সেখানে উভয় পক্ষের 1548 জন সাক্ষ্য দেন। গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য গ্রহণের জন্য বিলেতেও কমিশন বসে। এই মামলাটি চলার সময় ঢাকার 4টি পত্রিকা বিবরণী প্রকাশ করত এবং ভারতের আনন্দবাজার পত্রিকা সে সময়ে বিকেলে বিশেষ সংস্করণ বের করত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই দীর্ঘ লড়াইয়ে জয়ী হওয়ার পরেও তিনি বেশি দিন বাঁচেননি। প্রিভিয়াস কাউন্সিলের রায়ের পর মাত্র 3 দিন বেঁচেছিলেন মেজকুমার। যেন মামলার চূড়ান্ত রায়ের জন্যই বেঁচেছিলেন ভাওয়াল রাজ্যের এই মেজকুমার। 1946 সালের আগস্টে তিনি মৃত্যুবরণ করেন। তিনি নিজের জমিদারি ভোগ করার সুযোগ আর পাননি। কেউ কেউ বলতো
সন্ন্যাসী মিথ্যা বলার জন্যই তার মৃত্যু হয়েছে। তবে সব মতামত ছাপিয়ে ভাওয়াল সন্ন্যাসী মামলা যে ইতিহাসের এক অনন্য দলিল হিসেবে রয়ে গিয়েছে তা এক বাক্যে স্বীকার করতেই হবে। এমন আরও সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন দলিল পাইছি।